আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এর পক্ষে, তো সেই মানুষটি এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং রাষ্ট্র ক্ষমতায় আসার পর আমরা দেখলাম যে তার সব আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, জ্ঞান আছে, গরিমা আছে এবং মাশাআল্লাহ শরীর স্বাস্থ্যও ভালো আছে। কিন্তু যেটি নেই সেটি হলো কঠোরতা। রাষ্ট্র পরিচালনার জন্য যে কঠোরতা সেটা নেই। দ্বিতীয়ত কমান্ডিং ভয়েস, মানে তিনি একটা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন এবং অবস্থা দৃষ্টি এখন মনে হচ্ছে যে তিনি একটা গ্রামীণ ব্যাংকে টিম ওয়ার্ক পেয়েছিলেন। সেই টিম ওয়ার্কের মাধ্যমে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো চালাতেন। তিনি মূলত অ্যাডমিনিস্ট্রেশন দেখেননি, এটা এখন তার কথাবার্তায় আচরণে স্পষ্ট। তো তিনি শুধুমাত্র প্রচার, মোটিভেশন, দৌড়দৌড়ি করা, ছুটোছুটি করা এই কাজগুলো তিনি করেছেন। অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়গুলো গভীরভাবে তিনি দেখেননি, গ্রামীণ ফোনেও দেখেননি, গ্রামীণ ব্যাংকেও দেখেননি। তো ফলে কি হলো, এই এখন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তার যে কমান্ডিং ভয়েস দরকার সেটি হচ্ছে না। তৃতীয়ত হলো তার রাজনৈতিক হয়তো জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু রাজনৈতিক কৌশল তিনি একেবারেই অপটু, একেবারেই অপটু। এর ফলে কি হলো, তিনি হুটহাট করে অনেক কথা বলছেন, যেখানে হাসার দরকার নেই সেখানে হাসছেন, যেখানে কান্নার প্রয়োজন নেই সেখানে কান্না করার চেষ্টা করছেন। তো এই কাজগুলো করার কারণে কি হলো, তার একটা বিসাদৃশ্যতা তৈরি হয়ে গেছে। তিনি যে রিসেট বাটন চাপার কথা বলেছেন, তারপরে মাস্টার মাইন্ড, আন্দোলনের মাস্টার মাইন্ডের কথা বলেছেন, তারপরে ম্যাটিকুলার শব্দগুলো বলেছেন, এগুলো ভীষণ রকম প্রতিক্রিয়া তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে এবং এই অল্প সময়ের মধ্যে তার ইমেজটা তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। তিনি অনেক শত্রু তৈরি করে ফেলেছেন সাধারণ মানুষের মধ্যে। তো তার অনেকগুলো কথার মধ্যে যেগুলো ম্যাটিকুলাস সেটার আলাদা প্রেক্ষাপট, তারপর মাস্টার মাইন্ড সেটার আলাদা প্রেক্ষাপট, কিন্তু এই আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে যেটা সম্পৃক্ত সেটা হলো রিসেট বাটন চাপ দেওয়া। একটি বক্তব্য তিনি যা বলার চেষ্টা করেছেন যে এই আন্দোলনকারীরা, ছাত্র নেতারা, সমন্বয়করা এই আন্দোলনের সফলতার মাধ্যমে যে কাজটি করেছে সেটা হলো তারা একটা রিসেট বাটনে চাপ দিয়েছে। ইটস এ সায়েন্টিফিক টার্ম। রিসেট মানে সায়েন্টিফিক টার্ম, এটা আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত। আপনি একটা কম্পিউটার রিসেট করবেন, তারপর একটা প্রোগ্রামকে আপনি রিসেট করবেন, এর সাথে জড়িত। কিন্তু তিনি যাই মিন করে থাকেন না কেন বা যাই বলে থাকেন না কেন, আলটিমেটলি এটিকে ডক্টর ইউনূস বিরোধী যারা আছে তারা বলার চেষ্টা করছে যে আমাদের হাজার বছরের যে ইতিহাস, হাজার বছরের যে ঐতিহ্য, সব কিছুকে তিনি রিসেট করে তার মতো করে তৈরি করবেন গ্রামীণ ব্যাংকের আদলে, চট্টগ্রামের আদলে এবং তার মতো করে। এবং এই কথার যে প্রতি জবাব সাধারণত রাজনীতিতে যেটা হয়, বাতচিত বা সওয়াল জবাব, আপনি যাই বলেন না কেন সেটার একটা কাউন্টার জবাব দিতে হবে। বিএনপি যাই কিছু বলুক, আওয়ামী লীগ তার বিরুদ্ধে বলবেই, আওয়ামী লীগ যা বলুক বিএনপি তার বিরুদ্ধে বলবে, এবং এটা নিয়েই রাজনীতি। এবং মানুষ সত্য মিথ্যা বিশ্লেষণ অতটা করে না। আওয়ামী লীগ যারা করে আওয়ামী লীগই করে, শেখ হাসিনা যত খারাপ হোক, আপনি এই শেখ হাসিনার যে বাংলাদেশের যে শেখ হাসিনা পন্থী লোকজন আছে তাদেরকে কোনো অবস্থাতেই শত জুলুম নির্যাতন করে শেখ হাসিনার বিরুদ্ধে নিতে পারবেন না, এটাই হলো নিয়ম। আবার বিএনপি যারা করে তাদেরকে শত নির্যাতন করে আপনি বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে নিতে পারবেন না। জামাতেরও একই অবস্থা, জাতীয় পার্টির একই অবস্থা। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের এইরকম কোনো রাজনৈতিক সংগঠন না থাকার কারণে তার যারা লোকজন আছে সেই লোকজনগুলো কিন্তু কেউ তার পক্ষে ওভাবে রাজনৈতিক সংগঠনের মতো নামেনি এবং তার কোনো কথাকে ব্যাখ্যা করার চেষ্টা করেনি, তার পক্ষে কেউ কণ্ঠ খুলছে না, কলম তুলছে না। ফলে এই ভদ্রলোক একেবারে একা, নিঃসঙ্গ, নীরব। তার চারিদিকে কোনো কোলাহল নাই, কেউ বলছে না ইউনূস ভাই জিন্দাবাদ, ইউনূস ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এক ইউনূস, লোকান্তরে লক্ষ ইউনূস, ঘরে ঘরে, এই ধরনের কথাবার্তা হচ্ছে না। ফলে কি হচ্ছে, তার ভালো দিকগুলো যেটা আছে সেই ভালো দিকগুলো আমরা এনজয় করছি, কিন্তু আমরা কৃপণতা করছি বলছি না। তার মন্দ যে দিকগুলো, যেগুলো আমাদের মনের মতো হয়নি, এগুলো আমরা সমালোচনা করছি। আর তার ওই কথাকে ব্যবহার করে যে অনার সৃষ্টি তৈরি হচ্ছে সমাজে, এর সব কিছুর জন্য আমরা এই বয়স্ক বা প্রবীণ
সম্মানিত মানুষটিকে দায়ী করছি। যেমন তিনি একটা শব্দ বলে দিয়েছেন রিসেট বাটন, ভালো কথা। এখন রিসেট বাটন এইটা বলার পরে তিনি এখন পর্যন্ত কোনোটা রিসেট করেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো একটা বিষয় নিয়ে আজে বাজে কথা বলেছেন আমি শুনিনি। কিন্তু ব্যাপার হলো যে বাইরে যে সকল কথাবার্তা হচ্ছে, আওয়ামী বিরোধী যারা শক্তি তারা যে সকল কথাবার্তা বলছে, আলটিমেটলি এই দায়গুলো তার উপর চলে আসছে। এবং তিনি যে দায়ী নন এই কথাটা বলার জন্য তার অফিসে একজন প্রেস সচিব আছেন, মিস্টার শফিক, অত্যন্ত ভদ্রলোক মানুষ। কিন্তু তারও তো একটা সীমাবদ্ধতা আছে। তিনি তো এরকম গলাবাজি করা কোনো সাংবাদিক কখনোই ছিলেন না, কিংবা গোয়েবলসের মতো এরকম প্রচার করতে পারেন এরকম তার কোনো দক্ষতা নেই। তিনি ইংরেজিতে টুকটাক খবর পাঠিয়েছেন, মানে তিনি যেহেতু এএফপিতে চাকরি করেছেন, ফ্রান্সের একটি প্রতিষ্ঠান এএফপি অথবা এপি, তো সেখানে তারা বাংলাদেশ থেকে যে নিউজগুলো তার সংবাদদাতারা নেয় ওইগুলোকে এডিট করে তিনি সেগুলো পাঠিয়ে দেন। ইট ওয়াজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট। কিন্তু আমাদের দেশে আওয়ামী লীগ জমানাতে যেভাবে মোজাম্মেল বাবু ছিলেন, যেভাবে নাইমুল ইসলাম খান ছিলেন, যারা রাতকে দিন করতে পারতেন, দিনকে রাত করতে পারতেন, যেভাবে ফারজানা রূপা ছিলেন, তো এরকম কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে এখন পর্যন্ত আসেনি। ফলে তার যে কথাগুলো, বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো ডিফেন্ড করার মতো তার আশেপাশে কেউ নাই। আর অন্যদিকে যেটা হচ্ছে, তার যে কোনো একটা বক্তব্যকে পুঁজি করে আওয়ামী বিরোধী যারা শক্তি তারা অনেক কিছু করার চেষ্টা করেছে এবং তারই ধারাবাহিকতায় 1971 সনের মহান মুক্তিযুদ্ধ নিয়ে খুবই আপত্তিকর, খুবই বাজে অনেকগুলো শব্দ, অনেকগুলো বক্তব্য ইতিমধ্যে আমাদের সমাজে অনেক ছোট মুখে অনেক বড় বড় কথা চলে আসছে, যেটি এই দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে, হানাহানি, মারামারি, কাটাকাটির দিকে নিয়ে যাবে। এমনকি সামাজিক বিশৃঙ্খলা যদি গৃহযুদ্ধের দিকে যায় তাহলে অস্বাভাবিক কিছু নেই। এর কারণ হলো বাঙালি কোনো অবস্থাতেই আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছুর আপোষ তারা করতে চায় না। এবং এই মহান মুক্তিযুদ্ধের সময় যে বীরশ্রেষ্ঠ যারা হয়েছেন, আত্মাহুতি দিয়েছেন, তাদের পাশে অন্য কোনো বীরশ্রেষ্ঠকে তারা বসাতে চান না। হয়তো ভিন্ন প্রেক্ষাপট হবে, ভিন্ন নাম হবে, কিন্তু 1971 সনের মহান মুক্তিযুদ্ধের যারা বীরশ্রেষ্ঠ, তাদের চেহারা, তাদের ব্যক্তিত্ব, তাদেরকে নিয়ে গান রচিত হলে, তাদের নাম শুনলে মানুষের মধ্যে যে আবেগ চলে আসে, সেই আবেগের সঙ্গে অন্য কোনো আবেগের তুলনা হয় না। ঠিক সেই জায়গাটাতেই এই মানুষ, ইদানিংকালে যারা সমালোচনাকারী, তারা এগুলো বলার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ হয়নি, 2 লক্ষ মা বোনের ইজ্জত হারায়নি, এই সকল কথাবার্তা বলা হচ্ছে। তারপরে জাতির পিতা, কিসের জাতির পিতা? শেখ মুজিবকে, বঙ্গবন্ধুকে, সে তো পালিয়ে গেছে, যান বাঁচাতে পালিয়ে গেছে। শেখ হাসিনাকে, সে তো মুক্তিযুদ্ধের সময় তার স্বামীর সঙ্গে থেকে সেই মুক্তিযুদ্ধের সময় যদি তার যদি অর্জন কিছু থেকে থাকে তাহলে সে প্রেগন্যান্ট হয়েছে এবং ওই সময় পাকিস্তানিদের তত্ত্বাবধানে সে একটা সন্তান প্রসব করেছে। সমাজের জ্ঞানী গুণী লোকজনগুলো এই সকল কথাবার্তা খুব বাজে এবং বিশ্রীভাবে বলার চেষ্টা করছে। ফলে কি হলো, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে যে বাড়াবাড়ি করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যে কুৎসা করেছে, বেগম জিয়াকে নিয়ে যে সকল অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলেছে, তার শতগুণ এখন আওয়ামী লীগের উপর ফিরে আসছে। কিন্তু বিএনপি একটা অভিজ্ঞতা দল। আমি যে কথাগুলো বলছি, অবাক করার ব্যাপার হলো বিএনপির ডেডিকেটেড যে সমস্ত লোকজন রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু কেউ এই সকল বাজে কথা বলছেন না, বরং মুক্তিযুদ্ধের পক্ষে তারা এই সময়টাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করছেন। যারা বলছেন তাদের একটা বিরাট অংশ স্বাধীনতা বিরোধী, আর তাদের একটা বিরাট অংশ স্বাধীনতা বিরোধীদের পরবর্তী প্রজন্ম। তাদের একটা বিরাট অংশ নতুন, যারা স্বাধীনতা বিরোধীও ছিল না, স্বাধীনতার পক্ষ ছিল না, কিন্তু তাদের ফলে আমাদের এই যে মহান মুক্তিযুদ্ধ নিয়ে, তারপরে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, এমনকি বাঙালি জাতির ইতিহাস নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, এটা পুরো যে কাঠামো, এই রাষ্ট্রটা তো একটা কাঠামোর উপর দাঁড়িয়ে আছে, একটা পিলারের উপর দাঁড়িয়ে আছে। এখন যদি আপনি পিলারগুলোকে সরিয়ে দেন, হোয়াট এভার মেবি, আপনার পিলারগুলো বাঁশের তৈরি, কনক্রিটের তৈরি, কিংবা বটগাছের তৈরি, কিংবা যাকে বলে আরও দুর্বল কাঠের তৈরি, ডাজ নট ম্যাটার, কিন্তু ওটা একটা পিলার, পিলারের উপরে স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে। এখন আপনি হঠাৎ করে বললেন যে এই মুক্তিযুদ্ধ নামক যে পিলারটি, এটি দরকার নেই, স্বাধীনতা নামক একটা পিলারটি নতুন করে এখানে রিসেট করতে হবে, নতুন পিলার দিতে হবে এখানে। তারপর আমাদের যে
ইতিহাস এবং ঐতিহ্য আর একটা পিলার, সেটাকে পাল্টাতে হবে, রিসেট করতে হবে। তারপর আমাদের যে সংস্কৃতি, যেটাকে আমরা বলা হয় কালচার, সেই সংস্কৃতি এটা হবে না। আমাদের যে রাজনৈতিক ইতিহাস, এটা একটা পিলার। আমাদের জনগণের আশা এবং আকাঙ্ক্ষা, এটা একটা পিলার। এই সমস্ত পিলারগুলোর উপরই দেখা গেল স্বাধীন সার্বভৌমর মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামক যে রাষ্ট্রটি, এটি প্রতিষ্ঠিত হচ্ছে। তো সেই পিলারগুলোকে নড়বড়া করে দিচ্ছি, কেটে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি। আলটিমেটলি কি হচ্ছে, পুরো স্ট্রাকচারটা ধপাস করে পড়ে যাবে। আর পড়ে যাওয়ার পরে কি হবে, এই যে এখন যারা কথাবার্তা বলেছেন তারা অতীতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না, তাদের পিতামাতা আত্মীয় স্বজন কখনই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না। আপনি দেখেন এখন অনেকেই খুব বড় বড় কথা বলছেন, কিন্তু রাজনীতি বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, এখানে একটা ট্রেডিশন লাগে। রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, জমিদারের ছেলে জমিদার হবে। রাতারাতি এখানে এসে হুট করে কোনো কিছু করা যায় না, কোনো কিছু করা যায় না। তো শুধু বাংলাদেশে আজ দেখেন কেন ইংল্যান্ড তাদের 800 বছর পুরনো রাজতন্ত্রকে ধরে রেখেছে, কেন 2500 বছরের রাজতন্ত্রকে জাপান ধরে রেখেছে। তো এই জিনিসগুলো বুঝতে হবে, ইতিহাস ঐতিহ্য। রাতারাতি আপনি ইচ্ছে করলেই একটা নতুন কিছু দিয়ে, একটা জেনারেশন দিয়ে 1000 বছরের একটা ট্রেডিশন ঐতিহ্যকে মুছে দিতে পারেন না। ঐতিহ্য এমন একটা জিনিস, প্রথা এমন একটা জিনিস, কাস্টম এমন একটা জিনিস যেটা বিশ্ব আইনে বিধিবদ্ধ, সাংবিধানিক আইনের চাইতেও প্রথা গুরুত্বপূর্ণ। কাজেই বাংলাদেশে যে প্রথাগুলো গড়ে উঠেছে বিভিন্ন সময়টিতে, রাতারাতি আপনি এই প্রথাগুলো নষ্ট করতে পারেন না। এখন সেই জিনিসটি চক্রান্ত চলছে। সমাজে যারা কর্তা ব্যক্তি রয়েছেন, 1000 বছর ধরে বংশ পরম্পরায় যারা বাংলাদেশে এলিট হিসেবে আছেন, তাদের উচিত মুখ খোলা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।